হ্যাঁ, খায়রুল ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনার এই খামারের যাত্রা শুরু হলো কিভাবে সে সম্পর্কে জানতে চাই। আসলে আমার অন্যান্য পেশা আছে, কিন্তু তারপরেও ইচ্ছা হইলো দুইটা গরু পালি। প্রথম দুইটা গরু পালি, এটা ইচ্ছা হলো এক জোড়া ষাঁড় বাচ্চা কিনলাম হুম 2005 সালে। হুম তখন এসএসসি পরীক্ষার আগে হুম দুইটা ষাঁড় গরু পালতে পালতে তখন থেকে গরু পালার প্রতি একটা নেশা জাগলো, গরুর প্রতি একটা মায়া হলো। ওখান থেকে গরু পালা শুরু করলাম। প্রতি বছরই একটা দুইটা চারটা পাঁচটা এরকম করে পালতে থাকি, কিন্তু আমার শুরু হয় দুইটা থেকে। হুম দুইটার থেকে শুরু হয়। আমি 2007-এ এসএসসি পরীক্ষা দিই। এসএসসি পরীক্ষার পরে ভাবলাম গরু পালি মন দিয়ে। তখন দুইটা থেকে তিনটা, তিনটা থেকে চারটা এরকম করতে করতে খামার ইনশাল্লাহ আস্তে আস্তে শুরু হয়ে গেল, বাড়তে থাকলো। এখন কতটা রয়েছে? এখন মোটামুটি 25টা গরু ছিল, এখন এদের কোরবানির কিছু গরু বিক্রি হয়ে গেছে। আর এখন 17টা গরু আছে, ছোট্ট বড়। আর শুরু করেছিলেন কয়টা দিয়ে? দুইটা দিয়ে আলহামদুলিল্লাহ, এখন বর্তমান 17টি রয়েছে। 17টি রয়েছে। তো আমি যদি জানতে চাই, আপনি সার দিয়ে শুরু করেছিলেন, শেষ পর্যন্ত সারে না গিয়ে এই গাভী পালনে আসার কারণটা কি? গাভী পালনে আসলেও গাভীতে প্রতি বছর একটা গাভী বাচ্চা দেয়, এবং এর পাশাপাশি ও যে দুধ দেয়, ওর দুধ দিয়ে ওদের বাচ্চার আর বাচ্চার মার খাওয়া হয়ে যায়। কিছুটা প্রফিট থাকে এর থেকে, দুধের থেকেও। এই জন্য আসলেও সবকিছু তো নিজের পকেটের টাকা দিয়ে করা সম্ভব না। হুম ওদের থেকে কিছু ইনকাম করে ওদের খাওয়াইতে হবে। আচ্ছা এই জন্য ষাঁড় গরু থেকে আস্তে আস্তে ক্রমান্বয়ে আমি এই গাভী গরুর দিকে ধাবিত হই। আচ্ছা, তো এই গাভী গরুর সুবিধাগুলো আমি শুনলাম, এখন এই গাভী পালনের অসুবিধাগুলো কি কি? গাভী পালনের অসুবিধা আসলে, গাভী যদি নিজে নার্সিং করতে পারে, বাচ্চার নিজে দহন করতে পারে, গরুর যত্ন করতে পারে, তার জন্য গাভী সুবিধাজনক। আর গাভীতে যারা নিয়মিত টাইম দিতে পারে না, বাচ্চা নার্সিং করতে পারে না, গরুর ভাষা বুঝতে পারে না, একটা বাচ্চা কি বলছে, বাচ্চার কতটুকু দুধ খাওয়াইতে হবে, একটা গাভী কোন সময় হিটে আসলো, এগুলো বুঝতে হবে। এগুলো বুঝলে তার জন্য গাভী লাভজনক। আর যে এই গাভী সম্বন্ধে একটা মেয়েলি ব্যাপার, এটা মেয়ে মানুষ যেরকম একটা মহিলা মানুষ পালন করতে হয়, যেরকম একটা গাভীও পালন করতে হয় সেভাবে। যদি এটা কেউ পারে তাইলে তার জন্য লাভজনক। আর যদি এই সম্বন্ধে কারোর ধারণা না থাকে, জ্ঞান না থাকে, সে যদি ভাবে যে আমি গাভী পালবো, তার জন্য লাভজনক হবে না। আচ্ছা, তো আপনি মূলত দুধ না বাছুরের জন্য চাষ করছেন? হ্যাঁ, আমি মূলত ভালো বাছুর উৎপাদনের জন্য এই গাভী পালন। আচ্ছা, তো আপনার কাছে কি কি জাত রয়েছে? আমার মোটামুটি হলস্টেইন ফ্রিজিয়ানি রয়েছে বর্তমানে এখন। মাঝে মাঝে আবার দুই একটা জার্সি মিক্স থাকে। আপনি এগুলো কোথা থেকে সংগ্রহ করছেন যদি বলতেন? জি ভাই, এগুলো কোথা থেকে সংগ্রহ করেছেন? এগুলো আসলে মূলত আমার এই পাশে পাংশা থানায় অবস্থিত হাবাসপুর ইউনিয়ন কাছারিপাড়া গ্রাম, ওইখানে একটা খামার ছিল, হুমায়রা ডেইরি খামার। ওইখান থেকে ওইখান থেকে দুইটা গাভী কিনি। দুইটা গাভী কেনার পরে যখন দেখলাম আমার গাভীতে ইনশাল্লাহ আল্লাহর রহমতে ভালো লাভজনক, তখন আমি আস্তে আস্তে এই গাভীর দিকে ধাবিত হই। এবং ওই দুইটা থেকে তিনটা, তিনটা থেকে চারটা এরকম করতে করতে আমি এই গাভী সেট করে সফলতা অর্জন করছি আস্তে আস্তে। আপনার খামারের সর্বোচ্চ দুধ দেয় এমন গাভী সেটা কত লিটার দুধ দেয়? আমার খাবারে সর্বোচ্চ 25 লিটার থেকে 30 লিটারের গাভী আছে। আচ্ছা, তো ভিডিও শেষে
আমরা প্রত্যেকটা বাছুর এবং প্রত্যেকটা গাই সম্পর্কে জানবো, যাতে দর্শকদের বুঝতে সুবিধা হয়। তো নতুন যারা উদ্যোক্তা হতে চাচ্ছে, নতুন এই পেশায় আসতে চাচ্ছে, তাদের জন্য কি বলবেন? আমি নতুন যারা আসতেছে তাদের সম্বন্ধে বলতে চাই, একটা গাভী হোক, সে ষাঁড় গরু পালক আর গাভী গরু পালক, প্রথমে অল্প দিয়ে শুরু করতে হবে। হুম। প্রথমে অল্প দিয়ে শুরু করতে হবে। তারপরে যখন সে বুঝবে যে এই একটা গরুর যত্ন কি, একটা গরুর ভাষা কি, একটা গরুর প্রাথমিক পর্যায়ে কি হয়েছে, কি ওষুধ লাগবে, একটু ধারণা থাকতে হবে। এগুলো শিখতে হবে। এগুলো শিখে ধারণা নিয়ে জ্ঞান অর্জন করে তারপরে সে একটা থেকে দুইটা, দুইটা থেকে তিনটা, এরকম আস্তে আস্তে খাওয়া শুরু করতে পারে। আচ্ছা, তো কত টাকা পুঁজি নিয়ে শুরু করতে পারে? একটা আসলেও যার যেরকম অ্যাবিলিটি তার সেরকম প্রস্তুতি। কারোর আছে আসলে 1 লক্ষ টাকা, সে সামান্য একটু জায়গা করে দেখা গেছে 50,000 এক জোড়া ষাঁড় বাচ্চা দিয়ে শুরু করতে পারে। দুইটা কিনলো, 1 বছর পাললো, দুইটা আবার বিক্রি করলো, তিনটা কিনলো, এরকম করে আস্তে আস্তে আগাইতে হবে। আচ্ছা, তো এই যে একটি কথা আছে, সেটা হলো ষাঁড় গরুর তুলনায় গাভী গরুতে পরিশ্রম বেশি এবং রোগ বালাও বেশি, কথাটা কি সত্য? হ্যাঁ, কথাটা সত্য। গাভীর একটা গাভীর বাচ্চা দেওয়ার পরে অনেক সময় দেখা গেছে জরায়ু আটকে যায়, অনেক সময় দেখা গেছে একটা গাভীর দুধ হচ্ছে, সেই গাভীর ম্যাস্টাইটিস হয়, উলান ফোলা বলে যার। এগুলো একটা ভাইরাস জনিত রোগ। এইগুলা হইলে অনেকেই গাভীর বান নষ্ট করে ফেলে, উলান নষ্ট করে ফেলে। এই জন্য অনেকেই ভয় পায়। আসলে এগুলো সম্বন্ধে জানতে হবে, বুঝতে হবে। আচ্ছা, তো এই যে গাভী গরু, এই গাভী গরুর সাধারণত কি কি রোগ হতে পারে? গাভী গরুর আসলে একটা গাভী যখন দুধ দেয়, ভালো একটা গাভী 30 লিটার 25 লিটারের একটা গাভী যখন দুধ দেয়, ওর প্রতিনিয়ত শরীর থেকে ক্যালসিয়াম নির্গত হতে থাকে। অনেক সময় গাভী গরু দেখা যায়, ম্যাক্সিমাম গাভী গরুগুলো ক্যালসিয়াম ফল্ট করে। এই ক্যালসিয়াম ঘাটতির কারণে অনেক সময় দেখা গেছে গাভীগুলো শুয়ে পরে আর উঠতে চায় না, দুর্বল হয়ে যায়, খাওয়া দাওয়ার অনীহা, এরকম হয়। এই হলো গাভীর সমস্যা। এবং গাভী গরুগুলো বেশিরভাগ খামারিতে দেখা যায় 100টা গাভী থাকলে এখানে 40টা, 40% 40% গাভীর, 100%-এর 100%-এর 40% গাভীর বানের সমস্যা, উলানের সমস্যা হয়ে যায়। এগুলো আসলে খামারের আহ, অনীহা, এগুলো খামারের হচ্ছে অবহেলার কারণে ম্যাক্সিমাম হয়। গাভীগুলোর দুধ দহন করতে হবে টাইম মতো। গাভীগুলোর দুধ দহন করার পরে গাভীগুলো শুইতে পারবে না। গাভীগুলো খাবার দিতে হবে, যাতে ওই গাভীর ওই নিপুলটা, ওই উলানের ওই নিপুলটা, নিপুলের মুখ যতক্ষণ খোলা থাকে ততক্ষণ প্রয়োজন ঢুকতে থাকে যদি শুয়ে পড়ে দোহানোর পরে। আর গাভী যখন দোয়ানো হয়ে যায় তখন যদি খাবার দেওয়া যায়, গাভীটা দাঁড়ায় থাকে, নিপুলটা, নিপুলের মুখটা আটকে যায়। আটকে যাওয়ার পরে গাভী যদি শোয়, তাহলে অনেক সময় দেখা গেছে এই রোগটা কম হয়। আচ্ছা, তো এই গাভী পালন কিংবা ষাঁড় পালনে বাংলাদেশ যে প্রাণী সম্পদ অধিদপ্তর রয়েছে, সেখান থেকে কেমন সাপোর্ট পান আপনি? আসলেও পেশাগত দিক দিয়ে আমি নিজেই খামারি, নিজেই উদ্যোক্তা, আমি নিজেও, আমার এই সম্বন্ধে কিছু ধারণা আছে। আমি প্রাণী সম্পদ থেকে তেমন কোনো কিছু ওদের সঙ্গে যোগাযোগ নেই। একবার কাগজপত্র দিছিলাম, ওনারা কোনো ইয়ে করে না, রেসপন্স করেনি? রেসপন্স করেনি। সেই জন্য কখনো কি ভিজিটে এসেছে? হ্যাঁ, এর আগে আসছিল আমাদের গ্রামের অন্যান্য জায়গায় যাদের একটা দুইটা গরু আছে, অনেকেই তারা হচ্ছে ইয়ে করে রেফারেন্স স্বরূপ, তারা যেভাবে রেফারেন্স স্বরূপ তারা সুবিধাগুলো তারা নিচে, একটা দুইটা যেভাবে গরু আছে তাদের যে কোনো কায়দায়। কিন্তু আমাদের যাদের যে অনেকেরই এরকম বেশি গরু আছে তাদের কোনো রেসপন্স হয়নি। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আপনি তাদের সাহায্য সহযোগিতা, না, না, পরামর্শ এগুলো আশা করেন কিনা? না, এগুলো আমি আসলে এগুলো আশা করি না ওনাদের থেকে।
আচ্ছা, তো এই যে মোটামুটি যে সাধারণত চিকিৎসা এগুলো কি আপনি নিজেই দিয়ে থাকেন? সাধারণত যে চিকিৎসা, আমার এখানে একজন ডাক্তার আছে, আমার মামা হ্যাঁ হ্যাঁ। মোহাম্মদ ইসমাইল হোসেন পরামানিক, জি। ওনার থেকে আমরা দুইজনে সমন্বয় করে আমার এই খামারের চিকিৎসা, গরুর বীজ দেওয়া, এগুলো দিয়ে থাকি। আচ্ছা। এবং আমার এই মামা ভালো বীজ দেয়। এনার নাম মোহাম্মদ ইসমাইল হোসেন, এনার ফোন নাম্বারও আছে। ইনি ভালো, এই যে আমার যেসব বীজ দেওয়া হয় ওনার হাত দিয়েই এগুলো দেখানো হয়? এগুলো বীজ দেওয়া হয় গরু হিটে আসলে, এবং এই যে আমার বাচ্চাগুলো, এবং ইনশাল্লাহ আমার বাচ্চা গ্রেড 1, ভালো ভালো বাচ্চা। আচ্ছা, আমরা ভিডিও শেষে তার নাম এবং মোবাইল নাম্বারটাও নেব ইনশাআল্লাহ। তো যারা অলরেডি লসের মধ্যে আছে, খামার করছে কিন্তু লসের মধ্যে আছে, এমন পরিস্থিতি দাঁড় করিয়েছে কিংবা হয়েছে যে খামারটা বাদ দিয়ে দেবে, খামার বাদ দিয়ে দেবে, এগুলো আর করবে না, তো তাদের জন্য কি বলবেন? তাদের জন্য বলবো, আসলেও চেষ্টা করতে হবে সঠিকভাবে। আমি জানি না, বুঝি না, গরু কিনলাম 4টা, পালতে পারলাম না, তাহলে তো সে লস খাবেই। একটা গরু আগে কেনার আগে হিসাব করতে হবে, গরুটা আমি পালবো কিভাবে, আর পালার জায়গা আছে কিনা, পালার সামর্থ্য আছে কিনা, এর অ্যাবিলিটি আছে কিনা, এর ভবিষ্যতে কয় টাকা খরচ হবে, সেগুলো হিসাব করে রাখতে হবে। এবং প্রতিদিন সকালে না, রাত দিন 24 ঘন্টায় আমি বলবো এই পরিশ্রম করার মন মানসিকতা থাকতে হবে, তাই তো? আর সবচেয়ে বড় কথা, ধৈর্য থাকতে হবে। ধৈর্য, এবং এই গোবর, পানি, ময়লা, এগুলোর মধ্যে এগুলো মেনে নিতে হবে, তাই তো? এগুলো মেনে নিতে হবে, আর মনে করতে হবে যে এটাই আমার জীবন, এটাই আমার সবকিছু। সবকিছু। জি, ঠিক আছে। প্রিয় দর্শক শ্রোতা, গরু খামারের পূর্ণাঙ্গ একটি ভিডিও দেওয়ার চেষ্টা করব। এত সময় শুনলেন আপনারা গরু রক্ষণাবেক্ষণ, চিকিৎসা, কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় তার বিস্তারিত। এর এই পর্ব শেষ হওয়ার পরেই আমরা খায়রুল ভাইয়ের কাছ থেকে জানবো কখন কি খাবার দেয়, কতটুকু খাবার দেয়, এবং এর চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন খায়রুল ভাইয়ের গল্প কাহিনী। এই ইসমাইল, প্রিয় দর্শক শ্রোতা, এত সময় আমরা অনেক তথ্য গ্যাদার করেছি, ভিডিওর সর্বশেষ পর্যায়ে চলে এসেছি। খায়রুল ভাইকে সাথে নিয়ে কিছু কথা বলে আমি শেষ করব। তো চলুন আমরা কথা না বাড়িয়ে সরাসরি খায়রুল ভাইয়ের কাছে যাই। এত সময় তো দেখলাম আপনি নিজে পরিশ্রম করছেন, সেই সাথে ছোট ভাই, ভাবি সবাই মিলে হেল্প করছে, তো এই বিষয়টা আপনার কাছে কেমন লাগে? আসলেও উদ্যোক্তা চাই যে আমি একটা কিছু করি, কিন্তু ফ্যামিলির কেউ যদি তার একটু সাপোর্ট করে, পরিশ্রম দিয়ে, অর্থের অনেক সময় প্রয়োজন হয় না, প্রয়োজন হয় হচ্ছে যে সঠিক পরিচর্যা, উদ্যোক্তা মনে সাহস দেওয়া, একটু কাজের সহযোগিতা করা। এগুলো করলে একটা খামারে অনেক সময় প্রান্তিক খামারি হতে পারে, আস্তে আস্তে আগায় যেতে পারে। যেমন আমি এটা করি, আমার সহযোগিতা করে আমার ভাই, আমার ওয়াইফ, আমার বাবা বাড়িতে নেই, সে এবার হজে গেছে। তা এখন আমার ছেলেও দেখা গেছে অনেক সময় গরু ঘরে গোলপ জ্বালিয়ে দেয়, অনেক সময় দেখা গেছে একটা বাছুর ময়লা খাচ্ছে, সে বাছুরটা বেঁধে দেয়। এগুলো আসলেও পরিবারের সবাই যদি করে, একটা সফলতা অর্জন করা যায়। সবাই যদি একটা বিষয়ে সবাই হেল্প করে, তাইলে যদি সে কোনো বছর লস খায়, কোনো খামার দেখে কোনো শেডে লস খাচ্ছে 1 বছর, তার সবাই সহযোগিতা করতে, হেল্প করতেছে, সে আবার কিন্তু আস্তে 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 আগাইতে পারে। ধন্যবাদ। তো পরের প্রশ্ন, এবার আমি যে জিনিসটা জানবো সেটা হলো, এই যে আপনার এত বড় খামার, এই খামারের তো সফলতা আমরা নিজে চোখেই দেখলাম, আপনি পরিশ্রম করছেন সেটাও দেখলাম, এর পিছনে যদি কোনো ব্যর্থতার গল্প থেকে থাকে, কোনো দুঃখ কষ্ট, কিংবা এই পর্যন্ত আসতে কতটা কষ্ট, আপনারা সবাই যন্ত্রণা সহ্য করতে হয়েছে, সেগুলো যদি একটু বলতেন। আপনাদের এখন দেখাবো আমাদের ব্যর্থতা, ঘাসের অনেক কষ্ট ভুঁই। থাকেই তো। কোনো অর্থাৎ সময় আমার দেখা গেছে বাড়িতে আমি এই খামার আপনারা করতে অবশ্যই বুঝতে করতে পারছেন যে 10 ঘাসের বছর খেতে খামার কেন আসছি। চালাচ্ছি, 5 বছর আমার বাড়িতে চালাচ্ছি, অনেক দেখা গেছে গরু কোনো আছে, এক বছরে গরু গরুগুলো ভাইরাস খাওয়ানোর লাগে, জন্য এই ঘাস লাগানো। এফএমডি ভাইরাস হয়, এই এফএমডি ঘাসের নাম ভাইরাস হলো হলে দেখা হাইব্রিড গেছে গরু ভুটান। জ্বরে, এই গরু জ্বরলে ঘাসগুলা পরে দেখা গেছে কি একটা, গরু নষ্ট হয়ে যায়। অর্থাৎ
গরু এটা অনেক হলো সময় নষ্ট হয়ে যায়, ওই সময় গরুর একটা পোর। পরিচর্যা করতে হয়, আবার এই একটা পোর সঠিক লাগালে চিকিৎসা দেখা এগুলো যাচ্ছে দিতে হয়, গরুর এক নার্সিং কাটার করতে সময় হয়, একটা ঘাস হয়, এগুলো বাচ্চার দুধের দ্বিতীয় দুধ কাটার খাওয়াতে সময় হয় একটা হাতে। পোর থেকে দুইটা ঘাস, তো এখন আমি এবং জানতে দুইটা চাই এই পোর যে থেকে চারটা, চারটা থেকে খামার, আটটা, আটটা থেকে 16টা, এই এভাবে খামারের ঘাসের বৃদ্ধি ভালো করে দিক কোনটা, ঘাসের খারাপ জমিতে। দিক কোনটা? ভালো এই দিকটা দেখেন আসলে এই একটা খামার করলে থোপ দেখা লাগানো, গেছে একটা হালাল বিচি পথে বেছন লাগানো, পরিশ্রম করলে কতগুলা ঘাস হয়েছে। লাভ হওয়ার সম্ভাবনাই বেশি। আর এই ঘাসগুলো হালাল আমি যখন পথের কেটে একটা হালাল যাচ্ছি, রুজির একটা এই ঘাসগুলো আছে, কাটার পরে হালাল দেখা যাচ্ছে পথে এই ঘাসগুলো জ্বালায় পরিচালনা যাচ্ছে, করলে এই দেখেন সময় সে সময় অলরেডি মূল্য এগুলা আল্লাহ জ্বালাই দিয়ে গেছে। দেয়। আলহামদুলিল্লাহ। আমার এই আর গরু বাছুর আপনারা পালি, এর সবসময় সঙ্গে আমি একটা প্রতি জিনিস বছর মাথায় একটা রাখবেন, করে অনেকেই গরু দেশাল গরু কুরবানি দেই পোষেন, নিজে। দেখা যাচ্ছে গ্রামগঞ্জে নিজে একটা দুইটা গরু পোষেন, গরু অনেক কুরবানি মহিলা দেই, মানুষও পোষেন, কিন্তু আপনাদের হ্যাঁ ক্ষেত্রে দেখা যাচ্ছে অল্প একটু হ্যাঁ, ভুই কথা শেষ। নেপিয়ার ঘাস লাগানো নিজে থাকে, গরু পালি দেশাল নেপিয়ার কুরবানি ঘাস, দেই। বা ওই এবার এই ঘাসগুলো যে আসলে দেখেন, এই গরু যে খাওয়ায় দুইটা আয় ছাগল নেই, আছে, ওগুলা পেটে এই থাকে দুইটা না, ছাগল, ওগুলা শুধু কাঠির এই মতো দুইটা শক্ত ছাগল এবার শক্ত হয়, কুরবানি হবে আর আল্লাহ অনেক বাসায় পাতা রাখলে, হয়, এই যে যেগুলা সামনে গরু কুরবানি। খাওয়ালে গরুর দুধও কম তো হয় এখন আমি এবং জানতে গরুর চাই পর্যাপ্ত সবার শেষে খিদাও মেটে না। কোনে তো গেলি? আপনারা সবাই কষ্ট করে এই ভুটান ঘাসের বেছন কোথায় আছে এখন জোগাড় করে ওরে দেখা এই যাচ্ছে, ওর ভুটান কই যাচ্ছিল, গাছগুলো লাগাবেন, খেলা করতেছিল, ওইটা দেখাবার চাইছিলাম। এই তো ভুটান শোনো, গাছগুলো তো লাগাবেন, এখন আমি আপনাদের গরু সর্বশেষ, সুস্থ থাকবে, গরুর পেটও ভরবে যে ইনশাআল্লাহ। জিনিসটা আপনার কাছ থেকে নিব সেটা হচ্ছে আপনার পুরো ঠিকানা এবং মোবাইল নাম্বার। পুরো ঠিকানা, আমার নাম মোহাম্মদ খায়রুল ইসলাম, পিতার নাম মোহাম্মদ জহুরুল ইসলাম, বাবুপাড়া ইউনিয়ন, 2 নং ওয়ার্ড, পাংশা থানা, রাজবাড়ী জেলা। আমার ফোন নাম্বার 01760067006। আর আমার যে কোনো সময় এই নাম্বারে যোগাযোগ করলে আমার কাছ থেকে কেউ বাচ্চা নিতে পারবে, সঠিক পরামর্শ নিতে পারবে, সঠিক সিদ্ধান্ত নিতে পারবে গরু পালার জন্য। এখন বলবেন যে সর্বশেষ সব কথার মূল কথা হলো, আপনি যদি আমার কাছে আসেন, আপনি বলবেন এই কথা, স্টপ করো। আসলেও আমার ফোন নাম্বার তো দেওয়া হয়েছে, আমার কন্টাক্ট নাম্বার দেওয়া হয়েছে, এখন আসলে আমার একটা ইমো নাম্বার আছে, ইমো নাম্বারটা নিলে যে কেউ সরাসরি ভিডিও কলে আমার এই গরু বাছুর সব দেখতে পারবে, যে আমার সাথে যোগাযোগ করতে পারবে, আমার খামার দেখতে পারবে, যে ভাই খামার কিরকম দেখে তারপরে যাই তার খামারে। সে নাম্বারটা হলো, নাম্বারটা দিয়ে দিচ্ছি 01752656495। আবারও বলছি 01752656495। এটা হলো ইমো নাম্বার, এটা সবসময় অ্যাক্টিভ থাকে। আমার সঙ্গে যোগাযোগ করলে ইমো নাম্বারে যে কেউ আমার গরু দেখতে পারবে, শুনতেও পারবে। ঠিক আছে খায়রুল ভাই, সার্বিকভাবে সহযোগিতা করার জন্য ধন্যবাদ আপনাকে। ঠিক আছে, ইনশাল্লাহ দোয়া করবেন যাতে খামার আস্তে আস্তে ক্রমান্বয়ে বাড়তে থাকে, ভালো থাকে, সুস্থ থাকে। এই বলে শেষ করছি। খোদা হাফেজ। জি, অবশ্যই প্রিয় দর্শক, খায়রুল ভাইয়ের জন্য আমি দোয়া রাখি, সেই সাথে যারা ভিডিওটি দেখলেন সবাই তার জন্য দোয়া রাখবেন। ভিডিও শেষ, তবে শেষ করতে মন চাইছে না, কেননা এই যে খায়রুল ভাই, তারই ছোট ভাই রয়েছে, সে কিনা অনেক সুন্দর করে গান গাইতে পারে। আমরা তার গানের গলা একটু দেখবো। হ্যাঁ, ভাই মাইক্রোফোনটা দেন তো। গামছা কেন দেন না? হ্যাঁ, ভালোভাবে বাঁধো মাথায়। মাথায় না, এই কাঁধের পরে। হ্যাঁ, এদিকে তাকাও। ঠিক আছে, কি গান গাবো ভাই? তোমার যেটা ভালো লাগে। তুমি বন্ধু কালা পাখি, আমি জানো কি, বসন্তকালে তোমায় বলতে পারিনি। তুমি বন্ধু কালা পাখি, আমি জানো কি।